নমস্কার, আমি সঞ্জয় ব্যানার্জি আর আপনারা দেখছেন আমার চ্যানেল সঞ্জয় ব্যানার্জি সফর ইন্ডিয়া। আজকে আবার এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গত 3টে পর্বে আমি দেখিয়েছিলাম নর্থ ইন্ডিয়া ভ্রমণের প্রথম পর্বে কলকাতা থেকে আগ্রা আসার সম্পূর্ণ তথ্য, আর তারপরে 2টো পর্বে দেখিয়েছিলাম আগ্রার প্রধান দুটো দ্রষ্টব্য স্থান আর বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম আশ্চর্য সেই তাজমহলের ইতিহাস, আর সেকেন্ড হাফে ঘুরে বেড়ানো সেই আগ্রা ফোর্টের গল্প। আর আজকে দেখাবো আগ্রার খুব কাছেই, আর আগ্রা ভ্রমণ সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যাবে যদি না আপনি ফতেপুর সিকরি আসেন। এই পর্বে দেখে নিন সেই ফতেপুর সিকরির সম্পূর্ণ তথ্য। গুড মর্নিং, আজকে 20শে মার্চ আমরা আগ্রা থেকে বেরিয়ে গেলাম। আগ্রা থেকে এখন আমরা যাব ফার্স্টে আকবর টুম দেখবো, দেখে ফতেপুর সিকরি যাব, ওখান থেকে মথুরা হয় আমরা বৃন্দাবন ঢুকবো। আজকে আমাদের নাইট স্টে বৃন্দাবন, আমাদের ফুল গ্রুপ আছে, আমরা এই ট্রাভেলারে বেরিয়ে গেছি। ফার্স্ট আমরা আকবর টুম, তারপরে ফতেপুর সিকরি। এই এখন বাজে ঘড়িতে ঠিক 10টা বাজতে 5। এখন মোটামুটি ঘন্টা চারেকের রাস্তা বৃন্दावन, 1 घंटा। और मतलब अभी घूम के जाएंगे ना सब, ठीक है? वो शाम तक पहुँचेंगे घूम के, ठीक है ठीक है। বৃন্দাবন এখান থেকে 1 ঘন্টা রাস্তা, কিন্তু আমরা যেহেতু ফতেপুর সিকরি 2 घंटा লাগবে ঘুরতে, আকবর টুমও লাগবে 8 घंटा, मथुरा भी लगेगा 1 घंटा, 1 घंटा, इसलिए हम लोग शाम तक पहुँचेंगे, शाम तक पहुँचेंगे, ठीक है ओके। এখন আগে আমরা প্রথমে আমরা আকবর টুম। আগ্রায় 2 দিন কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম গত 20শে মার্চ মথুরা হয়ে বৃন্দাবনের পথে। আর পথেই প্রথমে চলে গিয়েছিলাম আগ্রার আরেক অন্যতম দ্রষ্টব্য স্থান আকবরের কবরস্থান, আর তারপরে ফতেপুর সিকরি। প্রথমে আকবর টুম, তারপরে ফতেপুর সিকরি। এখন আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের প্রথম স্পট আকবর টুম। ভীষণ সুন্দর জায়গা, একদম আগ্রা শহরের উপকণ্ঠেই আকবরের সমাধিক্ষেত্র, অত্যন্ত সুন্দর জায়গা। আজকে একটু ফাঁকাও আছে, বেশ ভালো জায়গা, দুর্দান্ত জায়গা। আমি দেখাবো আগ্রা এই আকবরের টুম, আগ্রার অন্যতম দ্রষ্টব্য স্থান। যারা আগ্রা ঘুরতে আসবেন তাদের আমি রিকোয়েস্ট করবো এটাও দেখার। আগ্রার মোটামুটি টপ 5 প্লেসেস টু ভিজিট আমি পুরো দেখাবো। এখানে টিকিট 30 টাকা নেয়, আর গাইড নিয়েছে 300 টাকা নিচ্ছে। গাইড, আমরা গ্রুপে আছি, অসুবিধে নেই। গাইড থাকলে জিনিসটা সুবিধার হয়, অনেকটা ক্লিয়ার হয়ে যায়। ভীষণ সুন্দর পরিবেশ এবং জায়গাটা ফাঁকা বলে আরও ভালো লাগছে। একদম সামনে আমরা দাঁড়িয়ে আছি আকবর টুম্বের সামনে। এই আকবর টুমটা হচ্ছে 1603 সালে আকবর যখন মারা যান, ওনার ছেলে জাহাঙ্গীর এই আকবর টুমটা তৈরি করেন, এবং পুরো 1500 একর জায়গা নিয়ে এই জায়গাটা, এবং ভীষণ সুন্দর। এত সুন্দর একটা বাগান আছে, আমি আপনাদের দেখাই বাগানটা, দুর্দান্ত বাগান, ভীষণ সুন্দর একটা অ্যাটমসফিয়ার। আর আজকে ফাঁকাও আছে, উইকডেজ, যার জন্য এই অ্যাটমসফিয়ারটাই অন্যরকম হয়ে গেছে। আমাদের ফুল গ্রুপ এখানে আছে। এইটা দেখাই আমি, এই যে আকবরের সমাধিস্থল। মুঘল এম্পায়ারদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য আকবর, আমরা জানি উনি সবথেকে উন্নয়ন করেছিলেন এবং সবথেকে জনপ্রিয় রাজা ছিলেন, সম্রাট ছিলেন। সেই আকবরের সমাধিস্থল বানিয়েছিলেন তার ছেলে জাহাঙ্গীর। অসাধারণ একটা বাগান, ভীষণ সুন্দর বাগান। আর দূরে ময়ূর ডাকছে, এটা একটা অত্যন্ত দারুণ প্লেস। এই একদম সামনে এই আকবর সমাধিস্থল। 1603 সালে মারা যাওয়ার পর ওনার পুত্র এটা বানিয়েছিলেন জাহাঙ্গীর। আগ্রা শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে শহরতলির সিকান্দ্রায় অবস্থিত মথুরা রোডের ওপরেই এই আকবর টুম কিন্তু ভীষণ সুন্দর। নির্জন নিরিবিলি এই আকবর টুম কিন্তু দেখবার মতো। ঘুরে দেখে নিন এই আকবর টুম। এখানে লেখা আছে আকবর টুম সিকান্দ্রা। 1605 সালে আকবর মারা যাওয়ার পর এই কবরস্থান তৈরি করেছিলেন, এই স্মৃতিসৌধ সিকান্দ্রা 1605 সালে শুরু করেছিলেন, 1612 সাল আপনি এখানে তৈরি হয়েছে। অসম্ভব সুন্দর, এটা দারুণ সুন্দর জায়গা আগ্রার।
আকবর ছিলেন তৃতীয় মুঘল সম্রাট, যিনি 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। পিতা হুমায়ুনের মৃত্যুর পর তার রাজ্যাভিষেক হন, আর ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের সম্প্রসারণ সব থেকে বেশি হয়েছিল তার আমলেই। আকবরের অধীনে মুঘল ভারত একটি শক্তিশালী এবং স্থিতিশীল অর্থনীতি গড়ে তোলে, যা আকার এবং সম্পদে 3 গুণ বৃদ্ধি পায়, আর যার ফলে বাণিজ্যিক সম্প্রসারণ এবং ইন্দো পার্সিয়ান সংস্কৃতির বৃহত্তর পৃষ্ঠপোষকতা ঘটে। দিল্লি, আগ্রা এবং ফতেপুর সিক্রিতে আকবরের দরবার বিভিন্ন ধর্মের পবিত্র পুরুষ, কবি, স্থপতি এবং কারিগরদের আকৃষ্ট করে এবং শিল্প, পত্র এবং শিক্ষার কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। সালের 3 অক্টোবর আকবর আমাশয়ের আক্রমণে অসুস্থ হয়ে পড়েন, যা থেকে তিনি আর সুস্থ হননি। ধারণা করা হয় যে তিনি 26 অক্টোবর 1605 খ্রিস্টাব্দে মারা যান। আকবরের মৃত্যুর পর তার পুত্র জাহাঙ্গীর 1605 থেকে 1613 সাল অবধি তার এই পিতার সমাধি নির্মাণ পরিকল্পনা এবং কাজ সম্পন্ন করেন। এটি সম্পন্ন করতে প্রায় 4 বছর সময় লেগেছিল। আর ভারতের ভাইসরয় হিসেবে লর্ড কার্জন আকবরের সমাধিসৌধের ব্যাপক মেরামত ও সংস্কারের নির্দেশ দেন, যা 1905 সালে সম্পন্ন হয়। কার্জন 1904 সালে প্রাচীন স্মৃতিস্তম্ভ সংরক্ষণ আইন পাশের সাথে সম্পর্কিত আগ্রার সমাধিসৌধ এবং অন্যান্য ঐতিহাসিক ভবনগুলির পুনরুদ্ধার নিয়ে আলোচনা করেন। যখন তিনি এই প্রকল্পটিকে অতীতের প্রতি শ্রদ্ধার নিবেদন এবং ভবিষ্যতের জন্য পুনরুদ্ধারকৃত সৌন্দর্যের উপকার হিসেবে বর্ণনা করেন। আগ্রা ভ্রমণের অন্যতম দ্রষ্টব্য স্থান এই আকবর টুম্ব। আগ্রা থেকে বেরিয়ে আপনি যখন ফতেপুর সিক্রি যাবেন, রাস্তার মধ্যেই পড়বে এই আকবরের সমাধিস্থল। ঘুরে দেখে নিন এই আকবরের সমাধিস্থল। 20 টাকা এন্ট্রি ফিজে এই সমাধিস্থলের নির্জনতা ভীষণ ভালো লাগবে, আর ইতিহাস ছুঁয়ে থাকা এই পুরো আকবর টুম্ব অসাধারণ। আমরা আকবর টুম্ব দেখে বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্য ফতেপুর সিক্রির উদ্দেশ্যে। আর ফতেপুর সিক্রি আগ্রার অন্যতম শ্রেষ্ঠ দ্রষ্টব্য স্থান। আর এই ফতেপুর সিক্রি অসাধারণ তার স্থাপত্য আর আকবরের কীর্তি দেখবার মতো। আগ্রা ভ্রমণে এসে অবশ্যই ফতেপুর সিক্রি ঘুরে দেখবেন, নাহলে আগ্রা ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। আমরাও বেরিয়ে পড়লাম ফতেপুর সিক্রির উদ্দেশ্যে। আগ্রা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে এই ফতেপুর সিক্রি সম্রাট আকবরের অত্যন্ত প্রিয় জায়গা। আর 1571 সাল থেকে 1585 সাল অবধি সম্রাট আকবর এই শহরটিকে মুঘল সাম্রাজ্যের রাজধানী ঘোষণা করেছিলেন। ফতেপুর সিক্রিতে এসে আমরা দাঁড়ালাম। এখন আমাদের এটা আগ্রার আজকে লাস্ট স্পট। এখান থেকে আমরা চলে যাব মথুরা। আমরা এখান থেকে গাইড নিয়ে নিয়েছি। পার হেড টিকিট, গাইড সমস্ত চার্জ নিয়ে 200 টাকা মতো পড়ছে। আর এই আমাদের দুজন সিনিয়র আছে, হুইল চেয়ার নিয়ে নিয়েছি। হুইল চেয়ার 600 টাকা করে দিচ্ছে। উইকডেজ বলে একটু কম, শনি রবি হলে একটু বেশিই নেয়। এখন ফতেপুর সিক্রি আমরা জানি এখানেই আকবর থাকতেন। পুরো ফতেপুর সিক্রির হিস্ট্রি আমি আপনাদের সামনে তুলে দেবো। গাইডও আছে, সুন্দর ভালো গাইড আজ পেয়ে গেছি। সেই গাইড নিয়ে আমরা এখন ভেতরে ঢুকবো। এই মুহূর্তে আমরা ফতেপুর সিক্রিতে ঢুকছি আমরা ভেতরে। আমাদের সাথে গাइड আছে। आपका नाम क्या है दादा? रोहित भैया है। गाइड का काम करेगा हमारा फतेहपुर सीकरी का फुल हिस्ट्री। फतेहपुर सीकरी घुराएगा। अच्छा। फतेहपुर सीकरी दोनों जगह अलग अलग है। हाँ। सीकरी अकबर के पैलेसेस है, फतेहपुर रिलीजियस पार्ट है। सो पहले मैं आपको राजबाड़ी ले जाएगा सीकरी, उसके बाद ले जाएगा आपको फतेहपुर। ओके। टाइम आपको डिपेंड करता है, जितना टाइम देगा उतना टाइम में आपको विजिट कराएगा। और ये हमारा व्हील चेयर लेकर जा रहा है गुड्डू। नाम बोल। गुड्डू है मेरा। गुड्डू है हमारा साथ। दो बुजुर्ग आदमी है, दोनों जगह में घूमेगा। चलो ठीक है, साथ साथ में रहेगा। একদম ফতেপুর সিক্রির ভেতরে এখানে কিছু মার্কেটও আছে। আমরা मैं तुम्हें तो फोन कर रहा हूँ, तुमने उठाया नहीं है फोन, तो फोन कर दिए। अब वो 3000 मांग रहा हूँ।
এখানেও একই সিস্টেম, সেই ব্যাটারি গাড়িতে আপনাকে ভেতরে কেল্লা অবধি নিয়ে যাবে, তারপরে ওখান থেকে আমাদের গাইড আছে ঘোরাবে। এই সমস্ত ব্যাটারি গাড়ি এখানে আছে। ব্যাটারি গাড়িগুলো এমনি গেলে 20 টাকা করে পার হেড নেয়। আমাদের একটা পুরো গাড়ি নেওয়া আছে, এই ব্যাটারি গাড়িতে এখন আমরা কেল্লার ভেতরে ঢুকবো। তারপরে ওখানে 2টো বিল্ডিং আছে, পুরোটা ঘোরাবেন। সেই আমাদের গাইড আছে, ওখানে কিন্তু হাঁটতে হবে। যাদের হাঁটার সমস্যা আছে তাদের জন্য হুইল চেয়ারের অ্যারেঞ্জমেন্ট আছে। ফতেপুর সিক্রিতেও তাজমহলের মতো একই রকম নিয়ম। একটা নির্দিষ্ট জায়গা থেকে আপনাকে ব্যাটারির গাড়ি করে যেতে হবে কেল্লার ভেতরে। আর এই ফতেপুর সিক্রি 2টো পার্টে বিভক্ত। পুরনো শহর যেটা সিক্রি, আর পরে তৈরি হওয়া ফতেপুর। আমরাও প্রথমে গেলাম সিক্রি আর তারপরে গেছিলাম ফতেপুর। আর আমাদের সাথে থাকা গাইড অসম্ভব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিল এই ফতেপুর সিক্রির মাহাত্ম্য। যারা ফতেপুর সিক্রি ঘুরতে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন সঙ্গে গাইড রাখার, কারণ গাইড থাকলে এই ট্যুরটার মাত্রাই অন্যরকম হয়ে যায়। আর ইতিহাস আপনার পুরো জানা থাকলে সেটা দেখতে, আর প্রতিটা ইঁটে ইঞ্চিতে ইঞ্চিতে আপনি খুঁজে পাবেন ইতিহাস। আর সেটা যদি একটা ভালো গাইড থাকে অসাধারণভাবে তুলে ধরবে আপনার সামনে। এই ফতেপুর সিক্রি ভ্রমণ ছিল আমাদের কাছে সেই রকমই এক অভিজ্ঞতা। দেখুন ফতেপুর সিক্রির সম্পূর্ণ মাহাত্ম্য আর সেই অসাধারণ আকবরের স্থাপত্য। सुनिएगा, पहले आप सुनिएगा। अभी आप लोग सीकरी के अंदर है, क्योंकि फतेहपुर उस साइड में न्यू सिटी है, सीकरी पुराना गांव है। यहाँ मुगलों में समय पहले बाबर आया था, अकबर के ग्रैंडफादर, जो बाबर मंगोल से आया था। 1526 में आया था। 1527 में खांडवा का एक मैदान है राजस्थान के अंदर। राणा संग्राम सिंह राजस्थान के राजा थे। ये यूपी का लास्ट बॉर्डर है, यहाँ से 10 किलोमीटर दूर राजस्थान छोड़ लिया था। राणा संग्राम सिंह बाबर के साथ फाइट हुआ था। मुस्लिम लोगों में जीत को बोलते हैं फतेह। फतेह मीन्स विक्ट्री। सीकरी बिल्डिंग के बैक साइड पुराना गांव है, सिकर लोग रहते थे, अपने गांव का नाम रखा था सीकरी। सीकरी के नाम से उसको पुकारा जाता था। जब बाबर ने फतेह किया, वहाँ माउंटेन एरिया है, अकबर गुरु समाधि सलीम चिश्ती पीर बाबा की दरगाह, लोग सूता बांधते ना मानुक के लिए, वो जगह है, तो उसका नाम रखा था फतेहपुर। बाबर ने कमांड ऑफ द सिटी फतेहपुर सीकरी। सेकंड यहाँ हुमायूं आया था, राजा अकबर। अकबर की पहली राजधानी दिल्ली थी, अकबर दिल्ली रहते थे। अकबर 3 बीबी थी। पहली बीबी टर्की सुल्ताना, मुस्लिम वाइफ तुर्की की रहने वाली। सेकंड वाइफ मरियम, गोवा के रहने वाली क्रिश्चियन वाइफ। थर्ड वाइफ जोधाबाई, हिंदू वाइफ, जयपुर की रहने वाली। तीनों बीबी से अकबर को कोई औलाद नहीं होता था। अकबर औलाद के लिए दिल्ली से अजमेर गए, राजस्थान, प्रार्थना किया, कोई औलाद नहीं हुआ। वहीं से अकबर को एक ड्रीम उठा, सपना, फतेहपुर सीकरी जाइए, वहाँ से आपको औलाद होगा। औलाद के लिए अकबर नंगे पाँव नंगे सर यहाँ दरगाह पर आया, अकबर गुरु समाधि सलीम चिश्ती दरगाह। यहाँ आने के बाद अकबर ने यहाँ मानव किया औलाद के लिए। महारानी जोधाबाई से बेटा हुआ, बाबा को लड़के का नाम दिया सलीम। जब बड़ हुआ तो उसका नाम था जहांगीर। जहांगीर यानी सारे जहां का बादशाह। उसी टाइम इस बिल्डिंग को स्टार्ट हुआ, सन 1570 में स्टार्ट हुआ, 1582 में कंप्लीट किया। ফতেপুর সিক্রির নামটির উৎপত্তি হয় সিক্রি নামের গ্রাম থেকে। সম্রাট বাবরও ফতেপুর সিক্রি খুব পছন্দ করতেন, আর তার সৈন্যরা এখানকার সুকরি ঝিলের জল ব্যবহার করতেন। তাই বাবর জায়গাটির নাম দিয়েছিলেন সুকরি। আর বাবর সিক্রিকে বিনোদনের জন্য ব্যবহার করতেন এবং এরই সীমান্ত অঞ্চলে মহারানা সংগ্রাম সিংকে পরাজিত করেছিলেন। पार्लियामेंट हाउस, अकबर जो 9 मिनिस्टर थे ना, उनको 9 रतन बोलते हैं, वो यहाँ बैठकर उनके संग में मीटिंग करते थे। क्योंकि 1569 সালে আকবর পুত্র জাহাঙ্গীরের জন্ম হয় এই স্থানে। আর জাহাঙ্গীরের দ্বিতীয় জন্মদিনের পর আকবর এখানে একটি প্রাচীর ঘেরা শহর এবং এক রাজশাহী প্রাসাদ নির্মাণ করেন। 1573 সালে আকবরের গুজরাট বিজয়ের পর শহরটির নাম হয়ে যায় ফতেপুর সিক্রি, বিজয়ের শহর। আর মূল প্রবেশদ্বারটি বুলন্দ দরওয়াজা নামে পরিচিত। ফতেপুর সিক্রির আশেপাশে বেলে পাথরের প্রাচুর্য থাকায় এখানকার অধিকাংশ অট্টালিকা লাল রঙের। আর প্রাসাদ প্রাঙ্গণে জ্যামিতিকভাবে সজ্জিত বেশ কিছু স্বতন্ত্র চাতাল দেখতে পাওয়া যায়, যা আরব ও মধ্য এশিয়ার তাঁবু আকৃতির বিন্যাসের অনুকরণে বানানো।
সমগ্র ফতেপুর সিকরি এইভাবে আকবরের দুর্দান্ত শিল্প ভাবনা আর তার মাধ্যমে বিভিন্ন অঞ্চলের স্থাপত্যকলার সংমিশ্রণ ঘটানোর ক্ষমতা তুলে ধরে এবং এটি একটি স্বতন্ত্র স্থাপত্য ধারার প্রচলন করে। इसको पार्लियामेंट हाउस बोलते हैं। मीटिंग के लिए अकबर मीटिंग करता था। अकबर ने 2 रास्ते दिए इसके ऊपर जाने के लिए। यहाँ से अकबर जाते थे और साइड से अकबर के लाइन नीचे जाते थे। यहाँ भी 2 बना हुआ है, आप इधर साइड में बना दिखाएगा। आपने सुना है अकबर ने 3 धर्म मानता था, हिंदू, मुस्लिम, क्रिश्चियन। उसके बाद में अकबर ने एक धर्म चलाया था, दीन इलाही। दीन मीन्स रिलीजन होता है और इलाही मीन्स गॉड होता है, सब लोगों को मिलकर एक साथ चलना। यहाँ पूरा आर्किटेक्चर बना हुआ है जो अकबर ने यहाँ से दीन इलाही धर्म स्टार्ट किया था, 6 दिन तक चला था। ये देखिएगा नीचे में मुगल आर्किटेक्चर है, मुगल, ये हिंदू, मुस्लिम, पारसी, बुद्धिस्ट। ये देखिएगा बुद्धिस्ट होता ना, ये पूरा इसी को मिलाकर बोलते हैं दीन इलाही, क्योंकि जैसे बोलते हैं। সঙ্গে থাকা গাইডের বর্ণনায় ফতেপুর সিকরি যেন আরও জীবন্ত হয়ে উঠছিল। আকবরের স্থাপত্যকলার নিদর্শন দেখতে পাওয়া যায় এই প্রথম পার্ট সিকরি অঞ্চলে। অসাধারণ গাইডের বর্ণনা আর তার সাথে প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে থাকা ইতিহাস আমাদের গা কাঁটা দিচ্ছিল। অসম্ভব সুন্দর এই স্থাপত্য, আর এখানেই সেই দেখা গেল যোধাবাই মহল। नीचे जो आप लोग खड़ा देखिएगा, ये चारों साइड में अकबर जोधाबाई यहाँ बैठता था, गेम खेलता था। उस टाइम यहाँ गोटी की जगह लड़कियाँ खड़ी होता था, दासी, डिफरेंट ड्रेसेस में 16-16। वहाँ नीचे क्रॉस का निशान बना हुआ है, जो यहाँ से पासा फेंकता था, जो आउट होता था ना अकबर के बाद नाश्ता हुआ आता था एंजॉय के लिए। तो सामने जो बिल्डिंग दिख रहा है इसको बोलते हैं पंच महल। 1 2 3 4 5 5 मंजिल बिल्डिंग है, चारों तरफ से खुला हुआ है, ओपन है। इसको हवा महल के नाम से इसको जाना जाता है। ये पूरा, हाँ यस, पूरा बिल्डिंग चारों तरफ से ओपन है, इसलिए हवा महल है, इसमें हवा पास होता था। 16 শতাব্দীতে সম্রাট আকবর তার প্রিয় স্ত্রী যোধাবাইয়ের জন্য নির্মাণ করেছিলেন এই যোধাবাই মহল। অসাধারণ এই যোধাবাই মহল ছিল দেখবার মতো এবং পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। ये बीच में है तानसेन के गाने की जगह, सुना होगा ना तानसेन? अकबर 9 मिनिस्टर थे, उनमें से एक था तानसेन। बहुत अच्छी सिंगिंग करता था, उसने दीपराज गाया था यहाँ पे बैठकर। उस टाइम यहाँ जल की जगह गुलाब जल हुआ था, रोज वाटर पानी की जगह गुलाब जल अच्छा स्मेल आता था और ठंडा रहता था। वहाँ बैठकर गाता था अकबर, वहाँ बैठकर सुनते थे तीनों रानियों के संग, बैजू बाबा और तानसेन के संग। এই ফতেপুর সিকরিতেই দেখা গেল তানসেন ওয়ারদারি হল। নবরত্নের অন্যতম তানসেনের এই সঙ্গীত শিল্পকলার প্রদর্শনের জায়গা দেখবার মতো। কথিত আছে এইখানে নাকি তিনি গান গাইলে মেঘ থেকে বৃষ্টি হতো। অসাধারণ এই তানসেনের ওয়ারদারি হল আর তার চারিপাশের স্থাপত্য। আমরাও ফতেপুর সিকরির সিকরি পাটের এই পুরো অংশটা দেখে আস্তে আস্তে রওনা দিয়েছিলাম ফতেপুর অঞ্চলের দিকে। ভীষণ সুন্দর এই পুরো অভিজ্ঞতা শেয়ার করছি আজকে আপনাদের সামনে, দেখতে থাকুন। अभी आप लोग जोधाबाई के महल के अंदर है। जोधाबाई महल का एक ही रास्ता है, यहाँ से आती थी और यहाँ से जाती थी। ये पूरा उनके लिए महल बनाया है अकबर ने। अकबर ने 2 रूम बनाए हैं, समर और विंटर, ठंडा और गर्म। ये साइड में बना हुआ है समर ठंडा रूम, क्योंकि अंदर में पाता है, जाली लगी हुई है। बैक साइड अकबर ने वाटर लेक बनाया, पानी का झील जौल का, तो ठंडी द्वारा से हवा आता ना जौल का, तो वो ठंडा रहता है। 6 महीने यहाँ रहती थी गर्मियों में। और ये गर्म है विंटर, बैक साइड से सनलाइट आता ना, तो ये पूरा अंदर से पैक है, तो इसलिए ये गर्म रहता था। 3 साइड सिटी बॉल है, किले का बाउंड्री। तो ये विंटर है, 6 महीने यहाँ रहती थी सर्दियों में, गर्मियों में यहाँ, सर्दियों में यहाँ। और नीचे में जो छोटे छोटे रूम्स बने हुए ना, उनकी दासियाँ रहती थी, नौकरानी, सर्वेंट। सामने स्टेज में वहाँ मंदिर था, वहाँ पूजा करती थी, राधा कृष्णा की मूर्ति थी, राधा कृष्णा की बहुत बड़ी।
আকবরের 3 পত্নী ছিল, হিন্দু, মুসলিম আর খ্রিস্টান। আর এই ফতেপুর সিক্রিতে পুরোটাই দেখা যায় এই সর্বধর্ম সমন্বয়ের এক অসাধারণ সংমিশ্রণ। এখানেই আপনি পাবেন মসজিদের নকশা, এখানেই পাবেন আপনি রাধাকৃষ্ণের মন্দিরের নকশা, আবার খ্রিস্টান চার্চের নকশা। অসাধারণ এই আকবরের স্থাপত্যর পুরো নিদর্শন পাওয়া যায় পুরো ফতেপুর সিক্রির এই সিক্রি পার্টে। আর সিক্রি পার্ট ভ্রমণ করে আমাদের এবার গন্তব্য ছিল ফতেপুর, যেখানে আছে সেই বিখ্যাত দরওয়াজা বুলন্দ দরওয়াজা আর সেলিম চিশতি দরগা। দেখবার মতো ফতেপুর পার্ট। চলুন এবার আমরা এগিয়ে যাই সিক্রি পার্ট থেকে ফতেপুরের দিকে। ফতেপুর সিক্রি পার্টটা আমরা দেখে এলাম, যেখানে যোধাবাই প্যালেস আছে। এখন ফতেপুর আমরা ঢুকেছি। এটা হচ্ছে এইটাই হচ্ছে মেন জায়গা, যেটা বুলন্দ দরওয়াজা আর সেলিম চিশতির দরগা। সেলিম চিশতির এইটাই হচ্ছে অসাধারণ অনবদ্য জায়গা ফতেপুর সিক্রির। এটা এই অ্যাট্রাকশানটা ভুলবার নয়। আগ্রার ভ্রমণের অন্যতম আকর্ষণ হচ্ছে এই ফতেপুর সিক্রি। আর অসাধারণ ফল দেখে এসছি। আরে বাহ! ফতেপুর সিক্রির পার্ট দেখে আমরা ঢুকলাম ফতেপুরের উদ্দেশ্যে। আর এই ফতেপুর পরে তৈরি হওয়া সিটি এবং অসাধারণ। এখানেই আছে সেই সেলিম চিশতির সমাধিস্থল আর বিশ্বের সবথেকে উঁচু দরওয়াজা বুলন্দ দরওয়াজা। আর এখানকার স্থাপত্য দেখবার মতো। চলুন ফতেপুর সিক্রির ভেতরটা দেখাই, আর আপনারা দেখুন অসাধারণ। যারা আগ্রা ট্যুরে আসবেন বা নর্থ ইন্ডিয়া ভ্রমণে আগ্রা আসবেন, তারা কিন্তু কোনো অবস্থাতেই ফতেপুর সিক্রি মিস করবেন না। তাজমহল, আগ্রা ফোর্ট আর ফতেপুর সিক্রি এই উত্তর ভারতের অন্যতম 3টে শ্রেষ্ঠ স্থাপত্যের নিদর্শন। তাই আগ্রা ফোর্ট আর তাজমহলের সাথে সাথে ঘুরে দেখে নিন এই ফতেপুর সিক্রিও। रॉयल गेट, इस गेट से अकबर और अकबर का परिवार आता था। और ये है बुलंद दरवाज़ा, वर्ल्ड फेमस गेट। बुलंद माने ऊंचा है, दरवाज़ा माने गेट है। दादा सुन लो, वही तो देखा रहा हूँ। एशिया का सबसे ऊंचा है, वर्ल्ड का सबसे चौड़ा है। अकबर गुजरात से पार्ट जीत कर आया था, जीत के इसको बनाया था। इसको बनने में 1 साल लगा था। 1600 ये 22 সামনে পুরোটা সেলিম চিশতির দরগা দাঁড়িয়ে আছে আমরা। এখানে সমস্ত তাদের সেলিম চিশতির পরিবারের সমস্ত কবর আছে। বিউটিফুল এক্সিলেন্ট জায়গা। এই সামনে গ্রেভিয়ার্ড, উল্টো দিকে বুলন্দ দরওয়াজা, বিশ্বের সবথেকে উঁচু দরজা, বড় দরজা। বিউটিফুল অ্যাটমসফিয়ার। ফতেপুর সিক্রি আগ্রার অন্যতম দ্রষ্টব্যস্থানের মধ্যে তো অবশ্যই, এবং ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ড ফেমাস জায়গা এই ফতেপুর সিক্রি। এখানে কিন্তু দুর্দান্ত। আর এই সেলিম চিশতির দরগায় মানত করলে বলে সব পূরণ হয়। চলুন দেখাই আমি এই দরগা। ফতেপুরের মধ্যে অবস্থিত এই সেলিম চিশতির দরগা কিন্তু ভীষণ পবিত্র স্থান। কথিত আছে আকবরের যখন সন্তান হচ্ছিল না, তখন এই সেলিম চিশতির আশীর্বাদে আকবরের সন্তান জন্মায় এই ফতেপুর সিক্রিতেই। তাই আজও বিশ্বাস করা হয় এই সেলিম চিশতির দরগায় এসে চাদর চড়ালে এবং সুতো বেঁধে যদি মান্নত করা যায়, তাহলে সেটা অবশ্যই পূরণ হবে। আর এই সমাধিস্থল ছিল ভীষণ সুন্দর, শান্ত, নিরিবিলি এবং অসাধারণ সুন্দর। এই ফতেপুরের অন্যতম দ্রষ্টব্য স্থান আর পবিত্র স্থান এই সেলিম চিশতির দরগা। দেখেই তার উল্টো দিকে ছিল সেই বিখ্যাত বুলন্দ দরওয়াজা। অসাধারণ বুলন্দ দরওয়াজার সেই স্থাপত্য। সেলিম চিশতির দরগার ঠিক উল্টো দিকেই সেই বিখ্যাত বুলন্দ দরওয়াজা। 1601 খ্রিস্টাব্দে সম্রাট আকবর গুজরাট বিজয় উপলক্ষে তৈরি করেন এই
বুলন্দ দরওয়াজা। বুলন্দ কথার অর্থ মহান, আর দরওয়াজা দ্বার মানে মহান দ্বার। 54 মিটার লম্বা এই দরজা পৃথিবীর সবথেকে উঁচু দরজা। আর এখানে উঠতে গেলে প্রায় 42টি সিঁড়ির ক্রস দিয়ে উঠতে হয়। অসাধারণ এই বুলন্দ দরওয়াজা আর ফতেপুরের অন্যান্য সমস্ত দ্রষ্টব্য দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এবার আমাদের ফেরার পালা। আমাদের এই আগ্রা সফরের আজকেই শেষ দিন। এবার আমরা বেরিয়ে পড়ব এখান থেকে মথুরা হয়ে বৃন্দাবনের দিকে, আর তারপর দিল্লি। 3টে পর্বে তুলে ধরার চেষ্টা করলাম আগ্রার সমস্ত দ্রষ্টব্য স্থান ও তার ইতিহাস। এর পরের পর্বে আমি আসছি আর এক ঐতিহাসিক শহর, ভারতবর্ষের রাজধানী দিল্লির সমস্ত দ্রষ্টব্য স্থান নিয়ে। দেখতে থাকুন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমার এই পর্ব এখানেই শেষ। ভালো থাকবেন। গুড নাইট।